ওয়েলকাম টু কাজল সিভিল সার্ভিস একাডেমি। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ওশেনোগ্রাফি থেকে 61 থেকে 120 পর্যন্ত এমসিকিউ প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দিচ্ছি। এর আগে পার্ট 1 ভিডিওতে আমি প্রথম 60টি প্রশ্ন অ্যানালাইসিস করেছিলাম, আর আজকে আমি এই ভিডিওর মাধ্যমে পরবর্তী 60টি প্রশ্ন আলোচনা করছি। তোমরা যারা এসএলএসটি জিওগ্রাফির জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য। তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবে। দেখো, প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে পৃথিবীর স্থল বেষ্টিত সর্বনিম্ন হ্রদের নাম কি। ঠিক আছে, অপশন দিয়েছে দেখো কাস্পিয়ান সাগর, মরু সাগর, আরল সাগর, লোহিত সাগর। তো মনে রাখবে এটার কিন্তু উত্তর হবে মরু সাগর। ওকে, মরু সাগরকে ইংলিশে কি বলা হয়? এটাকে বলা হয় ডেড সি। ওকে, মরু সাগর কোথায় অবস্থিত? মরু সাগর হচ্ছে এদিকে আছে হচ্ছে ইসরায়েল, এদিকে আছে হচ্ছে জর্ডন, এর মাঝে কিন্তু অবস্থান করছে এই মরু সাগর বা মৃতের সাগর। এই মরু সাগরের লবণতা প্রায় মনে রাখবে এর স্যালাইনিটি প্রায় 237 সহস্রাংশ। ওকে, তাহলে এই এত পরিমাণ লবণতার জন্য মরু সাগরে কিন্তু কোনো প্রকার প্রাণের স্পন্দন পাওয়া যায় না, কোনো প্রকার বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম গড়ে ওঠেনি, তাই এটাকে বলা হয় মৃতের সাগর বা মরু সাগর। ওকে, তাহলে এটা কোথায় কোথায় আছে? এটা ইসরায়েল এবং জর্ডানের মাঝে কিন্তু অবস্থিত স্থল বেষ্টিত একটা সাগর। এবং এই মরু সাগরটা মনে রাখবে, মরু সাগরটা সমুদ্রের তলদেশ থেকে প্রায় 400 মিটার নিচে অবস্থিত। ঠিক আছে, তাহলে সমুদ্র তলদেশ থেকে কতটা নিচে অবস্থান করছে এই মরু সাগরটা? প্রায় 400 মিটার। ওই জন্য প্রশ্নটার উত্তর হচ্ছে পৃথিবীর স্থল বেষ্টিত সর্বনিম্ন হ্রদের নাম। তাহলে উত্তর কি হবে? মরু সাগর। ওকে, এইদিকে চলে আসে দেখো লোহিত সাগর। লোহিত সাগরটা কোথায় আছে না, ভারত মহাসাগরের উত্তর দিকে কিন্তু লোহিত সাগর আছে। এবং এই লোহিত সাগর এশিয়া এবং আফ্রিকাকে কিন্তু এই জলভাগের যে প্রণালীটা আছে এটা কিন্তু পৃথক করেছে। কে না? এই লোহিত সাগর। ওকে, এই লোহিত সাগরে আরেকটা ভূমিকা আছে, উত্তর দিকে আছে দেখবে হচ্ছে ভূমধ্য সাগর, আর এদিকে আছে হচ্ছে লোহিত সাগর। ধরো এটা লোহিত সাগর আর এটা হচ্ছে ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগর এবং লোহিত সাগরের মাঝ বরাবর একটা কিন্তু ক্যানেল খনন করা হয়েছে, সেটাকে বলা হয় কি? সুয়েজ ক্যানাল। ওকে, তাহলে সুয়েজ ক্যানাল কার কার মধ্যে কানেকশন করেছে? একটা হচ্ছে মেডিটেরিয়ান সি বা ভূমধ্য সাগর, এবং আরেকটা কি না? লোহিত সাগর। তাহলে এই গেল হচ্ছে লোহিত সাগর। লোহিত সাগর থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন তোমাদের আসে। আচ্ছা, কাস্পিয়ান সাগর মনে রাখবে, কাস্পিয়ান সাগর হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বা পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি? কাস্পিয়ান সাগর। এটা কোথায় আছে? এশিয়া এবং ইউরোপের মাঝে। এটাও কিন্তু একটা স্থল বেষ্টিত সাগর। ওকে, তাহলে কোথায় আছে এটা? এশিয়া এবং ইউরোপের মাঝে কাস্পিয়ান সাগর। এখান থেকে কি প্রশ্ন হতে পারে? পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি? কাস্পিয়ান সাগর। আবার অন্য প্রশ্নটাও জানতে হবে, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? সেটার উত্তর হবে কিন্তু বৈকাল হ্রদ। ওকে, এই প্রসঙ্গে বলে রাখি ভারতের ক্ষেত্রে কিন্তু এই শর্ট প্রশ্নগুলো আসতে পারে। যেমন যদি পরীক্ষা আসে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি, হ্রদ কিন্তু উপহ্রদ না, সেক্ষেত্রে উত্তর হবে সম্বর। যদি বলে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি, সেটার উত্তর হবে উলার হ্রদ। ঠিক আছে, তাহলে উলার হচ্ছে ভারতের কি? বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। ওকে, উপহ্রদের কথা যদি বলি যে ভারত তথা এশিয়ার সবচেয়ে বড় উপহ্রদ বা লেগুনের নাম কি, তাহলে উত্তর হবে কিন্তু চিল্কা। ঠিক আছে, পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ভারতের দীর্ঘতম উপহ্রদের নাম কি বা দীর্ঘতম কয়ালের নাম কি, তাহলে কিন্তু উত্তর হবে সেটা কেরালায় অবস্থান করছে, ভেম্বানাদ হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। আচ্ছা, আরল সাগরটা কি? আরল সাগরটা হচ্ছে ইউরোপ মহাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত, এটা একটা স্থল বেষ্টিত কিন্তু সাগর। ওকে, সেটা হচ্ছে আরল সাগর। তাহলে এই হচ্ছে তোমাদের 61 নম্বর প্রশ্ন। আচ্ছা, 62 নম্বর প্রশ্ন দেখো, ক্রান্তীয় অঞ্চলের কোন অংশে উষ্ণতা বেশি হয়? তো ক্রান্তীয় অঞ্চল মানে মনে রাখবে, ধরো মাঝখানা, পৃথিবীর মাঝখানে বরাবর নিরক্ষরেখা আছে, এর আশেপাশের অঞ্চলটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। তো 23.5 ডিগ্রির আশেপাশে যেটা, সেটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। তো এই ক্রান্তীয় অঞ্চলে কি হয় বলতো? ক্রান্তীয় অঞ্চলে আয়ন বায়ুগুলো কি হয়? আয়ন বায়ুগুলো হচ্ছে পৃথিবীর পূর্ব দিকে বৃষ্টিপাত ঘটায়, বৃষ্টিপাত ঘটিয়ে যখন পশ্চিম দিকে চলে আসে, পশ্চিম দিকে চলে আসলে কিন্তু সেখানে কিন্তু বাতাসে জলীয় বাষ্প থাকে না, তার ফলে কিন্তু মহাদেশগুলোর পশ্চিম দিকে কিন্তু মরুভূমিগুলো তৈরি হয়েছে। তাই ক্রান্তীয় অঞ্চলের পশ্চিম দিকে কিন্তু মেনলি কি হয় না, সেখানে কিন্তু তোমার হচ্ছে মরুভূমিগুলো তৈরি হয়েছে, তার ফলে সেখানকার উষ্ণতা বেশি হয়। তাই বলছে ক্রান্তীয় অঞ্চলের কোন অংশে উষ্ণতা বেশি হয়, তাহলে অবশ্যই কি উত্তর হবে? পশ্চিমাংশে। আর ক্রান্তীয় অঞ্চলের পশ্চিমাংশে কি আছে না, পৃথিবীর বড় বড় মরুভূমিগুলো আছে। এই ক্ষেত্রে কিন্তু আয়ন বায়ু অনেকটাই দায়ী। আয়ন বায়ু মহাদেশের পূর্ব প্রান্তে বৃষ্টিপাত ঘটায়, পশ্চিম প্রান্তে কিন্তু জলীয় বাষ্প থাকে না, আর সেখানে হচ্ছে বৃষ্টিপাতের অভাবে মরুভূমি তৈরি হয়, উষ্ণতাটাও বেশি। আর পশ্চিমা বায়ুর প্রভাবে মনে রাখবে, পশ্চিমা বায়ুর প্রভাবে মহাদেশের পশ্চিম প্রান্তে বৃষ্টিপাত হয় এবং পূর্ব প্রান্তে কিন্তু খরা বা শুষ্কতা সৃষ্টি হয়। তাহলে এই গেল 62 নম্বর প্রশ্ন। 63 নম্বর প্রশ্ন আছে দেখো, সমুদ্রের জল পৃষ্ঠের, ঠিক আছে, উষ্ণতা পরিমাপ করা হয় কিসের সাহায্যে? এটা উষ্ণতা হবে।
তাহলে সমুদ্রের জল পৃষ্ঠের উষ্ণতা পরিমাপ করা হয়, মনে রাখবে, বলছে রিভার্সিং থার্মোমিটার, না থার্মোগ্রাম, না প্রমাণ থার্মোমিটার, না ডাক্তারি থার্মোমিটার। এটার কিন্তু উত্তর হবে প্রমাণ থার্মোমিটার। ঠিক আছে, তাহলে এটা দেখা গেলো সমুদ্রের তলদেশ, এটা হচ্ছে সমুদ্রের উপরিপৃষ্ঠ। তাহলে এই সমুদ্রের উপরিপৃষ্ঠের জলের যে উষ্ণতা সেটা পরিমাপ করতে আমরা কোন যন্ত্র ব্যবহার করব, সেটা হচ্ছে প্রমাণ থার্মোমিটার। আর সমুদ্রের তলদেশের এই সমস্ত জায়গার উষ্ণতা পরিমাপ করতে আমরা কোন যন্ত্র ব্যবহার করব, সেটা হচ্ছে রিভার্সিং থার্মোমিটার। এটাও কিন্তু পরীক্ষাতে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। 64 নম্বর প্রশ্ন আছে, দেখো, বলছে পৃষ্ঠ জলের গড় উষ্ণতার বিচারে পৃথিবীর উষ্ণতম মহাসাগর কোনটা? পৃথিবীর উষ্ণতম মহাসাগর মনে রাখবে প্রশান্ত মহাসাগর। তাহলে প্রশান্ত মহাসাগরে কিন্তু উপরিপৃষ্ঠের জলের উপরিপৃষ্ঠের উষ্ণতা কিন্তু সবচেয়ে বেশি। কেন বলতো? প্রশান্ত মহাসাগরে কিন্তু প্রচুর পরিমাণে আগ্নেয়গিরি আছে। পৃথিবীর প্রায় 75% বা 70% এর বেশি আগ্নেয়গিরি কোথায় আছে? প্রশান্ত মহাসাগরে। তার ফলে অগ্নুৎপাত যখন হয় পৃথিবীর সমুদ্রের জলের উষ্ণতা কি হয়? বাড়িয়ে দেয়। তাই সেখানকার জল পৃষ্ঠের উষ্ণতা কিন্তু পৃথিবীর অন্য মহাসাগরের তুলনায় সবচেয়ে বেশি। এটার উত্তর কি হবে? বি, প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, আচ্ছা, উষ্ণতার বিচারে মনে রাখবে ভারত মহাসাগর কিন্তু সেকেন্ড পজিশনে আছে। ওকে, আর উষ্ণতার বিচারে আটলান্টিক মহাসাগর কি হবে না? থার্ড পজিশন হবে, মনে থাকবে। তাহলে উষ্ণতার সবচেয়ে বেশি প্রশান্ত মহাসাগর, তারপর হচ্ছে ভারত মহাসাগর, তারপর হচ্ছে আটলান্টিক মহাসাগর। কিন্তু আয়তনের দিক দিয়ে যদি বলি তাহলে প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড়, তারপর আটলান্টিক মহাসাগর, তারপর হচ্ছে ভারত মহাসাগর। ঠিক আছে, আচ্ছা, প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম সমুদ্র খাতের নাম কি? সেটা হচ্ছে মারিয়ানা খাত। মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপথ হচ্ছে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম অংশ। ওকে, আটলান্টিক মহাসাগরের গভীরতম খাতের নাম হচ্ছে কি? পুয়ের্তো রিকা খাত। ওকে, আর ভারত মহাসাগর গভীরতম খাতের নাম হচ্ছে সুন্দা খাত। এইভাবে কিন্তু প্রশ্ন তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। 65 নম্বর দেখো, নিরক্ষরেখায় সমুদ্র পৃষ্ঠের গড় বার্ষিক উষ্ণতা কত থাকে? তো নিরক্ষরেখায় সমুদ্র পৃষ্ঠের গড় বার্ষিক উষ্ণতা কিন্তু 27 ডিগ্রি সি। কোন কোন বইতে এটা 26.6 ডিগ্রি সি বা 26.7 ডিগ্রি সিও থাকতে পারে। কিন্তু 26.7 ডিগ্রি সি মানে কি? এটাকে যদি আমি কাছাকাছি মিনিং ধরি তাহলে 27 ডিগ্রি সি হবে। তাই বলছে, দেখো, নিরক্ষরেখায় সমুদ্র পৃষ্ঠের গড় উষ্ণতা কত? সেটা হবে 27 ডিগ্রি সি। 66 নম্বর প্রশ্ন আছে, দেখো, বলছে গভীরতা বাড়ার সাথে সাথে সমুদ্র জলের উষ্ণতা কি হয়? সমুদ্র জলের উষ্ণতা কি হয়? দেখো, এটা সমুদ্রের তলদেশ, এটা সমুদ্রের উপরিপৃষ্ঠ। তাহলে উপর থেকে যদি আমি নিচের দিকে আসি তাহলে উষ্ণতা কি হবে? আস্তে আস্তে মাইনাস হবে, মানে আস্তে আস্তে উষ্ণতা কমবে। মানে জলের উপরিপৃষ্ঠে যতটা উষ্ণ থাকবে জলের গভীরে কিন্তু উষ্ণতা আস্তে আস্তে কম থাকবে। ঠিক আছে, তাই গভীরতা বাড়ার সাথে সাথে সমুদ্র জলের উষ্ণতা কি হবে? উষ্ণতাটা অবশ্যই কি হবে না? কমে যাবে। তবে এই ক্ষেত্রে মনে রাখবে গভীরতা বাড়ার সাথে সাথে সমুদ্র পৃষ্ঠের বা সমুদ্রের ঘনত্বের পরিমাণ কি হয়? ঘনত্ব কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। ওকে, আচ্ছা, উষ্ণতা ও লবণতার রেখানুযায়ী সম্পর্ক কি? মানে উষ্ণতা ও লবণতার যে সম্পর্ক সেই সম্পর্কটা কি? সমানুপাতিক হবে, না ব্যস্তানুপাতিক হবে, না দুটোই হবে, না কোনোটিই নয়? ঠিক আছে, তো এই ক্ষেত্রে বলে দেই, উষ্ণতা যদি বাড়ে তাহলে লবণতা কি বাড়বে না কমবে? এটাই হচ্ছে মেন প্রশ্ন। তো উষ্ণতা যদি বাড়ে তাহলে জল বেশি বাষ্পে পরিণত হবে। জল যখন বাষ্পে পরিণত হবে তখন কি লবণ কণাটাতে থেকে যাবে, তাই লবণের পরিমাণটা কি হবে বলতো? বেড়ে যাবে। তাহলে উষ্ণতা বেশি হলে লবণতাও কি হবে? বাড়বে। তাহলে এটার সম্পর্কটা কি হবে? এটার সম্পর্কটা হবে তোমাদের হচ্ছে সমানুপাত। 68 নম্বর প্রশ্ন আছে, দেখো, বলছে দ্বিতীয় উষ্ণতম মহাসাগর। একটু আগেই বললাম দ্বিতীয় উষ্ণতম মহাসাগর কোনটা হবে? ভারত মহাসাগর হবে। আর 3 নম্বর কি হবে? আটলান্টিক মহাসাগর হবে। আর প্রথম কোনটা হবে? প্রশান্ত মহাসাগর হবে। ঠিক আছে, 69 নম্বর প্রশ্ন আছে, দেখো, সমুদ্র জলের উষ্ণতার অনুভূমিক বন্টন বলতে কি বোঝায়? ঠিক আছে, মানে ধরো এটা হচ্ছে পৃথিবীর এটা মাঝখানে নিরক্ষরেখা আছে। নিরক্ষরেখা থেকে যত আমরা উত্তর দিকে যাব বা যত আমরা দক্ষিণ দিকে যাব, ঠিক আছে, তত কি হবে? বলছে সমুদ্র জলের উষ্ণতার অনুভূমিক বন্টন বলতে কি বোঝায়? না অক্ষাংশ অনুযায়ী সমুদ্র পৃষ্ঠের জলের উষ্ণতা। ঠিক আছে, তাহলে অক্ষাংশ অনুযায়ী যখন আমরা উপর দিকে যাব, উত্তর দিকে যাব, তখন কি হবে? সূর্য রশ্মিটা তির্যক ভাবে পড়বে। আর তির্যক ভাবে পড়লে যত উত্তর দিকে যাব উষ্ণতা কি হবে? কমতে থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে কি না সমুদ্র জলের উষ্ণতার অনুভূমিক বন্টন। আর সমুদ্র জলের উষ্ণতার একটা উল্লম্ব বন্টন হয়। উল্লম্ব বন্টন মানে ধরো এটা সমুদ্রের তলদেশ আর এটা হচ্ছে সমুদ্রের জলের উপরিপৃষ্ঠ। তাহলে উপর থেকে যখন আমরা নিচের দিকে আসবো তখন কি হবে? উষ্ণতাটা আস্তে আস্তে হ্রাস পাবে বা আস্তে আস্তে কমতে থাকবে। এটাই হচ্ছে সমুদ্র জলের উল্লম্ব বন্টন। আর যখন আমরা অক্ষাংশের সাপেক্ষে উত্তর বা দক্ষিণ দিকে যাব তখন হচ্ছে উষ্ণতার পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে। সেটাকে আমরা বলবো উষ্ণতার অনুভূমিক বন্টন। 70 নম্বর প্রশ্ন আছে, দেখো, বলছে ওটেক এর পুরো নাম কি? ওটেক এর পুরো নাম এই নিচের গুলো হবে না, ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্সন। এইগুলো কিন্তু কোনোটাই কোনো কাজের না। তাহলে এটার নাম কি আছে? ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্সন। এই জিনিসটা কি একটু বুঝে নাও। ধরো সমুদ্রের জলের এটা নিচের পৃষ্ঠ বা এটা হচ্ছে ভূত্বক বা সমুদ্রের তলদেশ, এটা হচ্ছে জলের উপরিপৃষ্ঠ। ঠিক আছে, তো উপর পৃষ্ঠ থেকে নিচের দিকে যদি আমি 1 কিলোমিটার নিচের দিকে আসি, ঠিক আছে, এখানে উষ্ণতা ধরো 10 ডিগ্রি সি। আর নিচের দিকে ধরো এখানে উষ্ণতা আছে 30 ডিগ্রি সি। আর যখন জলের নিচের দিকে 1 কিলোমিটার আসবো সেখানে উষ্ণতা পেলাম আমি 10 ডিগ্রি সি। তাহলে 1 কিলোমিটার জলের ব্যবধানে উষ্ণতার হেরফেরটা কত হলো? 20 ডিগ্রি সেলসিয়াস।
ঠিক আছে। তাই সমুদ্রের তলদেশে বা সমুদ্রের জলে যদি 1 কিলোমিটার গভীরে যাই আর উষ্ণতার হেরফের যদি 20°C হয়, তাহলে আমরা উপরের উষ্ণ জলকে নিচে পাঠাবো, নিচে ঠান্ডা জলকে উপরে উঠাবো, তার ফলে সেখানে কিন্তু বৈজ্ঞানিকভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এটাকে কি বলা হয় না ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্সন বলা হয়। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে, 1 কিলোমিটার গভীরতা আর উষ্ণতার হেরফেরটা কত হবে না 20°C হবে উষ্ণতার হেরফের। ঠিক আছে, চলো 71 নম্বর, জলের গভীরে উষ্ণতা পরিমাপের জন্য কোন থার্মোমিটার ব্যবহার করা হয়। একটু আগেই প্রশ্নটা ছিল যে জলের উপরি পৃষ্ঠে বললে উত্তর হতো তোমার হচ্ছে প্রমাণ থার্মোমিটার, আর জলের গভীরে বললে কি উত্তর হবে না রিভার্সিং থার্মোমিটার হবে এর সঠিক উত্তর। তাহলে গভীর জলের উষ্ণতা পরিমাপ করার জন্য কোন থার্মোমিটার ব্যবহার করব, এটার কিন্তু উত্তর হবে রিভার্সিং থার্মোমিটার। ঠিক আছে, 72 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে পেরু উপকূলে বছরের একটি নির্দিষ্ট সময় উষ্ণতা বেড়ে যায়। তাহলে পেরু উপকূলে কি হয়, বছরে একটা নির্দিষ্ট সময় উষ্ণতা বেড়ে যায়, এটাকে কি বলা হয়, এটাকে কি জেট স্ট্রিম বলা হয় না, এটাকে কি এল নিনো না লা নিনা বলা হয়। তো পেরু উপকূলে সাধারণত বৃষ্টিপাত হয় না, সেখানে হচ্ছে খরা থাকে, বাট কোনো কোনো বছর সেখানকার উষ্ণতা বেড়ে যায়, জলের উষ্ণতা বেড়ে যায়, সেখানে বৃষ্টিপাত হয়, বজ্রঝড় হয়, এটাকে বলা হয় এল নিনো। ওকে, আর পেরু চিলি উপকূলে যখন এল নিনো হয় তখন দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলোতে যেখানে মৌসুম বৃষ্টিপাতের ফলে বৃষ্টিপাত হয় সেখানে কিন্তু অনেকটা খরার সৃষ্টি হয়। ওকে, তাহলে এল নিনো কিন্তু আমাদের ভারতের ক্ষেত্রে, ভারতের অর্থনীতির ক্ষেত্রে খুবই খারাপ একটা ব্যাপার। ওকে, আর লা নিনাটা কি, লা নিনা হচ্ছে ঠিক এর উল্টো অবস্থা, যখন আমাদের প্রশান্ত মহাসাগরে যখন হচ্ছে পশ্চিম উপকূল যেমন অস্ট্রেলিয়া, ঠিক আছে, তারপর তো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আমাদের ভারতের এই সাইডটা পশ্চিম উপকূল, সেখানে কি হয় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, সেটাকে আমরা কি বলবো লা নিনা। লা নিনার বছরে হচ্ছে ভারতে তৈরি হয় বন্যা, আর এল নিনোর বছরে ভারতে তৈরি হয় খরা। এটাও কিন্তু একটা প্রশ্ন পরীক্ষাতে আসে। আর ওয়াকার সার্কুলেশনটা কি, ওয়াকার সার্কুলেশন আর এল নিনো কিন্তু দুটোই সম্পর্কযুক্ত। এই ওয়াকার সার্কুলেশনের দুটো স্টেজ আছে, দুটো প্রক্রিয়া আছে, দুটো অবস্থা আছে, একটা সক্রিয় অবস্থা আর একটা হচ্ছে নিষ্ক্রিয় অবস্থা। ওয়াকার সার্কুলেশন যখন সক্রিয় থাকে তখন তৈরি হয়েছে লা নিনা, আর ওয়াকার সার্কুলেশন যখন নিষ্ক্রিয় হয়ে পড়ে তখন তৈরি হয় কিন্তু এল নিনো। মনে থাকবে, এটা কিন্তু পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের আসতে পারে। 73 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে উষ্ণতা হ্রাসের মাত্রা প্রতি 1 ডিগ্রি অক্ষাংশে কেমন হয়। মানে এটা ধরো নিরক্ষরেখা, নিরক্ষরেখা থেকে উপর দিকে আমি 1 ডিগ্রি নর্থে গেলাম, তাহলে এখানকার উষ্ণতা এখান থেকে কতটা কমবে, মনে রাখবে 0.5°C কিন্তু উষ্ণতা কমে যাবে। তাই এটার উত্তর কি হবে ডি, 0.5°C। ওকে, দেখো 74 নম্বর যে প্রশ্নটা আছে, বলছি সমুদ্রপৃষ্ঠ থেকে 200 মিটার গভীরতায় যেখানে সূর্যালোক প্রবেশ করতে পারে তাকে কি বলা হয়। ঠিক আছে, তাহলে এটা ধরো সমুদ্রের তলদেশ, এটা হচ্ছে সমুদ্রের জলের উপরিপৃষ্ঠ, এখান থেকে যদি আমি 200 মিটার নিচের দিকে নামি তাহলে এখানে সূর্যের আলো কি প্রবেশ করতে পারবে, তাই এটাকে আমরা বলবো ফটিক অঞ্চল বা ফটিক জোন। এটার উত্তর হবে ডি, এটার উত্তর হবে এ, ফটিক অঞ্চল। আচ্ছা 200 মিটার থেকে সমুদ্রের তলদেশ পর্যন্ত যেখানে সূর্য আলো প্রবেশ করতে পারে না এটাকে কি বলবো আমরা অ্যাফোটিক জোন বলবো। ঠিক আছে, কিন্তু মনে রাখবে এই 200 মিটার থেকে 1000 মিটার গভীরতা পর্যন্ত একটা স্তর আছে, এই 200 মিটার থেকে 1000 মিটার গভীরতা পর্যন্ত একটা স্তর আছে যেখানে সূর্য আলো হালকা পরিমাণে প্রবেশ করে, এটাকে বলা হয় ডিসফোটিক জোন। ঠিক আছে, তাহলে তিনটা জিনিস, ফটিক অঞ্চল 200 মিটার, 200 মিটার থেকে 1000 মিটার ডিসফোটিক, আর 1000 এর থেকে তলদেশ পর্যন্ত যেটা অঞ্চল সেটাকে আমরা বলবো অ্যাফোটিক জোন। অ্যাফোটিক মানে সূর্য আলো প্রবেশ করে না, আর এই অ্যাফোটিক অঞ্চলে কিন্তু সবসময় অন্ধকার থাকে। ঠিক আছে, এই ক্ষেত্রে আরো কিছু দেখো, তাহলে থার্মোক্লাইনটা কি, আর পিকনোক্লাইনটা কি, আর একটা হচ্ছে হ্যালোক্লাইনটা কি। তিনটা জিনিস, পিকনোক্লাইন, থার্মোক্লাইন আর হচ্ছে হ্যালোক্লাইন, ভালো করে বুঝে নাও। এটা ধরো এটা সমুদ্রের তলদেশ, এটা হচ্ছে সমুদ্রের উপরিপৃষ্ঠ। ঠিক আছে, উপরিপৃষ্ঠ থেকে আমরা যদি চলে যাই 300 মিটার, এই 300 মিটার থেকে নিচের দিকে আমি যদি চলে যাই 1000 মিটার পর্যন্ত, এই 300 মিটার থেকে 1000 মিটার গভীরতা পর্যন্ত সমুদ্র জলে যেখানে উষ্ণতার দ্রুত পরিবর্তন হয় সেটাকে আমরা কি বলবো থার্মোক্লাইন বলবো, সেটাকে আমরা কি বলবো থার্মোক্লাইন। আচ্ছা পিকনোক্লাইনটা কি, একই জিনিস, সমুদ্র জলের উপরিপৃষ্ঠ থেকে, সমুদ্র জলের 300 মিটার গভীরতা থেকে 1000 মিটার গভীরতা পর্যন্ত যেখানে সমুদ্র জলের ডেনসিটির দ্রুত পরিবর্তন হয় সেটাকে আমরা কি বলবো পিকনোক্লাইন বলবো। ওকে, তাহলে থার্মোক্লাইন, পিকনোক্লাইন, আর একটা থাকলো হচ্ছে হ্যালোক্লাইন। হ্যালোক্লাইন মানে হচ্ছে লবণাতা, সেম গভীরতা 300 থেকে 1000 মিটার গভীরতা পর্যন্ত যেখানে তোমার হচ্ছে লবণাতার দ্রুত পরিবর্তন হয় সেটাকে বলবো আমরা হ্যালোক্লাইন। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসে। 75 নম্বর, সমুদ্রের তলদেশে যে স্তরে গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, গভীরতা বাড়লো উষ্ণতা পরিবর্তন হলো না, তার মানে ধরো এখানে উষ্ণতা, এখানে উষ্ণতা, এখানে উষ্ণতা, এখানে উষ্ণতা, এই উষ্ণতাগুলো কি হবে সমান হবে। ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো আমরা আইসোথার্মাল স্তর বলবো। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো আইসোথার্মাল স্তর। ফটিক অঞ্চল কত বললাম 200 মিটার গভীরতা পর্যন্ত, অ্যাফোটিক কত বললাম
200 থেকে সমুদ্রের তলদেশ পর্যন্ত, ঠিক আছে। 76 নম্বর আছে দেখো, বলছে লবণতা প্রকাশের একক কি। ঠিক আছে, আমরা জানি যে সমুদ্র পৃষ্ঠের বা সমগ্র সমুদ্রের গড় লবণতা কত, এরকম লিখি যে 35, তারপর এখানে দেখো দুটো বিন্দু দিয়ে এরকম, এটা কিন্তু শতাংশ না, শতাংশতে এরকম লিখি, আর এরকম দিয়ে যখন দুটো ফোঁটা হবে নিচে সেটা হচ্ছে সহস্রাংশ। সহস্রাংশ মানে হচ্ছে প্রতি 1000 গ্রাম, এই যেটা 35 সহস্রাংশ, এর মানে হচ্ছে 1000 গ্রাম জলে 35 গ্রাম কি আছে না লবণ আছে, মানে 1000 হিসাবটা হবে, তাই এটাকে 35 সহস্রাংশ বলা হয়। আর এটাকে যদি আমরা শতাংশে কনভার্ট করি তাহলে কত হবে, 3.5% হবে। ওকে, আচ্ছা 77, জলের লবণতা নির্ণয়ের সর্বাধুনিক যন্ত্রের নাম কি। মনে রাখবে, জলের লবণতা নির্ণয়ের সর্বাধুনিক যন্ত্রের নাম হচ্ছে স্যালিনোমিটার যন্ত্র। ওকে, আর রিভার্স থার্মোমিটার দিয়ে কি করা হয় না, সমুদ্রের জলের গভীরের উষ্ণতাকে পরিমাপ করা হয়। 78 নম্বর প্রশ্ন আছে দেখো, হ্যালাইন শব্দের অর্থ কি। হ্যালাইন, আইসো হ্যালাইন, ঠিক আছে, পিকনোক্লাইন, এখানে বলছে হ্যালাইন মানে হচ্ছে স্যালাইন, স্যালাইন মানে কি লবণতা, ঠিক আছে, হ্যালাইন তাহলে এর অর্থ কি লবণতা হবে সঠিক উত্তর। 79 নম্বর আছে দেখো, বলছে সম লবণতা বিশিষ্ট স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়, লবণতা সমান মানে ধরো এটা একটা ম্যাপ আছে, ম্যাপের মধ্যে এখানে 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 এই জায়গাগুলোতে কি না লবণতার মানটা সমান আছে, মানচিত্রে যখন এই রেখাগুলোকে যোগ করবো একটা রেখা পাবো, এই রেখাটাকে কি বলবো আমরা, এই রেখাটাকে বলবো আইসো হ্যালাইন। আইসো থার্মালটা কি, একই জিনিস, সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলোকে যখন আমরা মানচিত্রে যোগ করব তখন যে রেখাটা পাবো সেটাকে বলবো আমরা আইসো থার্মাল বা সম উষ্ণতা রেখা। ওকে, আইসোটোপ, আইসোবারটা কি, আইসোবার মানে হচ্ছে সমচাপ রেখা, এটা কি জিনিস না সমান চাপ বিশিষ্ট স্থানগুলোকে মানচিত্রে যদি যোগ করি তাহলে যে রেখাটা পাবো সেটাকে আমরা বলবো আইসোবার, কিন্তু এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে এ আইসো হ্যালাইন। 80 নম্বর, বাষ্পীভবন ও লবণতার মধ্যে সম্পর্ক কিরূপ। বাষ্পীভবন যদি বেশি হয় জল বাষ্পে পরিণত হবে, বাষ্প হয়ে উড়ে চলে যাবে, আর লবণটা পড়ে থাকবে, তাহলে লবণতাটা কি হবে, বেড়ে যাবে, তাহলে বাষ্পীভবনও বেশি লবণতাও বেশি, তাহলে এটা উত্তর কি হবে, সরল সম্পর্ক। ওকে, বাষ্পীভবনের সাথে লবণতার সম্পর্ক কি, সরল সম্পর্ক, মানে বাষ্পীভবন বেশি হলে লবণতার পরিমাণটাও কি হবে, আস্তে আস্তে বেড়ে যাবে। 81 নম্বর আছে দেখো, বলছে কৃষ্ণ সাগরে যে সকল নদী পতিত হয় এর লবণতা কম। তাহলে কৃষ্ণ সাগরে একটা এরকম সাগর আছে, এখানে বিভিন্ন দিক থেকে বিভিন্ন নদী এসে মিলিত হয়েছে, এটা কিন্তু ঠান্ডা অঞ্চলে অবস্থিত। ওকে, ইউরোপ মহাদেশে এটা অবস্থিত। তো বলছে দানুব রিভার, নিপার রিভার, নিস্টার রিভার, এই সবগুলো নদী এসে মিলিত হয়েছে, তাই এখানকার কি হয়েছে লবণতাটা কম, কিন্তু এখানে ঠান্ডা অঞ্চল বাষ্পীভবনটা কম হয়। আর তোমার হচ্ছে নদী, নদী হচ্ছে মিষ্টি জল, ঠিক আছে, সো মিষ্টি জল বহন করে নিয়ে আসে, জল আবার বাষ্পে পরিণত হয় না, তাই লবণতার পরিমাণটা কি হবে, কম হবে কৃষ্ণ সাগরে, তাই কি লবণতার পরিমাণটা কিন্তু কম। 82 নম্বর, উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে কোন সাগরের লবণতা বৃদ্ধি পায়। ঠিক আছে, উত্তর আটলান্টিক স্রোত মনে করে দেখো, উপসাগরীয় স্রোতটা যখন তোমার হচ্ছে উত্তর এবং পূর্ব দিকে যেতে থাকে তখন সেটার নাম হচ্ছে উত্তর আটলান্টিক স্রোত। ওই স্রোতটা একটু এগিয়ে গিয়ে তিনটা ভাগে ভাগ হয়, এটা ধরো উত্তর আটলান্টিক স্রোত, এটা ভাগ হয়ে এই দিক দিয়ে গ্রিনল্যান্ডের পূর্ব উপকূল দিয়ে একটা চলে যায়, সেটাকে বলা হয় ইরভিঙ্গার স্রোত। ঠিক আছে, ক্যানারি দ্বীপপুঞ্জের এই দিক দিয়ে একটা স্রোত চলে যায়, সেটাকে বলা হয় ক্যানারি স্রোত। আর এটা কি হয়, নরওয়ে, এখানে নরওয়ে দেশ আছে, নরওয়ের পাশ দিয়ে সোজা উত্তর দিকে চলে যায়, তখন সেটাকে বলা হয় নরওয়ে স্রোত। নরওয়ে স্রোত আরো যখন উত্তর দিকে চলে যায়, এখানে আমরা কি পাবো, এখানে একটা সাগর পাবো, সেই সাগরটার নাম হচ্ছে উত্তর সাগর। ঠিক আছে, তাহলে এই স্রোতটার জন্য নরওয়ে বলো উত্তর সাগর বলো সমস্ত জায়গার উষ্ণতাটা কি হয়, বৃদ্ধি পায়, তাই এটার উত্তর কি হবে, নরওয়ে সাগর হবে প্লাস উত্তর সাগর হবে, তাই এটার উত্তর হবে ডি, বি ও সি উভয়ই হচ্ছে সঠিক। ওকে, 83 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে যে কাল্পনিক রেখা সমুদ্র তলের একই গভীরতা যুক্ত, মানে সমুদ্র তলের একই গভীরতা যুক্ত স্থানগুলোকে যদি যোগ করি আমরা তাহলে যে রেখা পাবো সেটাকে কি বলা হবে না আইসোবাত বলা হবে। ওকে, আইসোবার মানে হচ্ছে সমচাপ রেখা, আইসো হ্যালাইন মানে হচ্ছে সম লবণতা রেখা, আর আইসো হাইট মানে হচ্ছে সম বৃষ্টিপাত রেখা। তাহলে যে জায়গাগুলোতে সমান বৃষ্টিপাত হয় সেই জায়গাগুলোকে যদি যোগ করি তাহলে যে রেখাটা পাবো মানচিত্রে সেটাকে আমরা কি বলবো, আইসো হাইট বলবো, বাট এটার উত্তর কি হবে, আইসোবাত। আইসোবাত মানে হচ্ছে সমান গভীরতা রেখা। ঠিক আছে, 84 নম্বর প্রশ্ন আছে দেখো, পৃথিবীর গভীরতম সমুদ্র খাতের নাম কি। ঠিক আছে, তাহলে এখানে দেখো পৃথিবীর গভীরতম সমুদ্র খাত আমরা সবাই কম বেশি জানি, সেটা হচ্ছে মারিয়ানা খাত। এর গভীরতা কত, প্রায় 11,033 বা কোনো কোনো বইতে 34 মিটার আছে। ঠিক আছে, 11,033 বা 11,034 মিটার। তো 11,034 মিটার মানে কি 11 কিলোমিটার, তাহলে ভাবো 11 কিলোমিটার হচ্ছে নিচের দিকে গভীরতা, তাহলে কতটা গভীরতা, আমাদের হিমালয় পর্বতের উচ্চতা কত, 8,848 মিটার, ধরে নিলাম 9,000 মিটার, 9,000 মিটার মানে সমুদ্রপৃষ্ঠ থেকে 9,000 মিটার আর 9 কিলোমিটার উপরে, কিন্তু দেখো এর গভীরতা দেখো বলছে 11 কিলোমিটার নিচে, তাহলে আমাদের ভূপৃষ্ঠের উপরে যতটা আছে তাতে নিচের দিকে কিন্তু গভীরতাটা বেশি, সেটাই হচ্ছে এর বাস্তব প্রমাণ মারিয়ানা খাত। আর এই মারিয়ানা খাতের হচ্ছে চ্যালেঞ্জার ডেপথ, চ্যালেঞ্জার ডেপথটাই কিন্তু এর হচ্ছে গভীরতম অংশ। ওকে,
আচ্ছা, রোমানাস খাতটা কি মনে রাখবে, আমাদের মধ্য আটলান্টিক শৈলশিরাটা এরকম এস আকৃতির না অনেকটা, এই মধ্য আটলান্টিক শৈলশিরাকে মাঝ বরাবর একটা খাত দুটোকে কেটে ভাগ করে দিয়েছে, ঠিক আছে। তাহলে মধ্য আটলান্টিক শৈলশিরা যেটা আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর এস আকৃতির শৈলশিরা আছে, সেই শৈলশিরাকে মাঝ বরাবর একটা খাত কেটে দুভাগে ভাগ করেছে। এই ভাগের এই যে কেটে যে খাতটা দুই ভাগে ভাগ করলো সেটার নাম হচ্ছে রোমানাস খাত। আর এর উত্তর অংশে তাহলে এটা একটা অংশ পাবো, এই অংশটাকে বলা হয় ডলফিন রাইস বা ডলফিন উচ্চভূমি। আর দক্ষিণ অংশটাকে কি বলা হয় জানো, দক্ষিণাংশটাকে বলা হয় চ্যালেঞ্জার উচ্চভূমি বা চ্যালেঞ্জার রাইস, এটাকে বলা হয় চ্যালেঞ্জার উচ্চভূমি, আর এটা হচ্ছে ডলফিন উচ্চভূমি, মনে থাকবে। আচ্ছা, চলে আসো সুন্দা খাত। সুন্দা খাত কি, ইন্ডিয়ান ওশিয়ানের হচ্ছে ডিপেস্ট ট্রেঞ্চ, তাহলে ভারত মহাসাগরের গভীরতম খাতের নাম কি, সুন্দা খাত। আচ্ছা, পুয়ের্তো রিকো খাত আছে, এটা হচ্ছে কি আটলান্টিক ওশিয়ানের ডিপেস্ট ট্রেঞ্চ, মানে হচ্ছে আটলান্টিক মহাসাগরের গভীরতম খাতের নাম কি, সেটা হচ্ছে পুয়ের্তো রিকো খাত। বুঝা গেল। 85 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে চ্যালেঞ্জার উচ্চভূমি দেখা যায়, তাহলে চ্যালেঞ্জার উচ্চভূমি আর ডলফিন উচ্চভূমি আমি বললাম কোন মহাসাগরে হবে, এটা কিন্তু আটলান্টিক মহাসাগরে হবে। তাহলে এস আকৃতির শৈলশিরা এর মাঝ বরাবর কেটেছে, সেটা হচ্ছে রোমানাস খাত। উত্তর দিকের হচ্ছে ডলফিন উচ্চভূমি আর দক্ষিণাংশের নাম কি, চ্যালেঞ্জার উচ্চভূমি। ওকে, তাহলে এটা কোন মহাসাগর, আটলান্টিক মহাসাগর। টেলিগ্রাফ মালভূমিটি অবস্থিত কোথায়, মনে রাখবে এই টেলিগ্রাফ মালভূমি কিন্তু এই আটলান্টিক মহাসাগরে আছে, ঠিক আছে। এটা কি জিনিস ভালো করে বুঝে নাও। এই যে তোমার হচ্ছে মধ্য আটলান্টিক শৈলশিরা, এটা দুটো ভাগ করলো রোমানাস খাত, এর উত্তর অংশটাকে কি বললাম আমি, ডলফিন উচ্চভূমি বললাম, তাই না, ডলফিন উচ্চভূমি, ঠিক আছে। এই ডলফিন উচ্চভূমিটা যখন শেষ হয়ে যায়, উত্তর দিকে যখন শেষ হয়ে যায়, তখন এখানে একটা এরিয়া আছে, একটা মালভূমির মতো, সমুদ্রের তলদেশে কিন্তু এটা, ঠিক আছে। তাহলে ডলফিন উচ্চভূমির উত্তর দিকে, উত্তর প্রান্ত, এই ডলফিন উচ্চভূমিটা আস্তে আস্তে একটা মালভূমির মধ্যে মিশে যায়, সেটাকে আমরা কি বলবো, টেলিগ্রাফ বলবো, টেলিগ্রাফ মালভূমি বলবো। কেন এটাকে টেলিগ্রাফ মালভূমি বলা হয়, এর এই সাইডে আছে দেখবা ইউরোপ মহাদেশ, আর এই সাইডে হচ্ছে নর্থ আমেরিকা আছে। তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত অর্থনৈতিক অঞ্চল একটা ইউরোপ অঞ্চল, আর উত্তর আমেরিকা বা আমেরিকা যুক্তরাষ্ট্র। তাহলে এই দুটো দেশের মধ্যে পৃথিবীর মধ্যে প্রথম টেলিগ্রাফ লাইনের তার পোতা হয়েছিল, তাই এটাকে কি বলছে না, টেলিগ্রাফ উচ্চভূমি। তাহলে টেলিগ্রাফ মালভূমিটি বা টেলিগ্রাফ উচ্চভূমিটি কোন মহাসাগরে আছে না, আটলান্টিক মহাসাগরে হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা, পৃথিবীর গভীরতম সমুদ্র খাতটি কোথায় আছে, অবশ্যই কি উত্তর হবে, প্রশান্ত মহাসাগর। আর এর গভীরতম অংশের নাম কি না, চ্যালেঞ্জার ডেপথ, ঠিক আছে। এর গভীরতম অংশের নাম কি, চ্যালেঞ্জার ডেপথ হবে সঠিক উত্তর। সর্বাধিক খনিজ তেল সংগৃহীত হয় কোথা থেকে, মনে রাখবে সবচেয়ে বেশি খনিজ তেল, সবচেয়ে বেশি হচ্ছে খনিজ সম্পদ সব সংগ্রহ করা হয় মহীসোপান থেকে। আর মহীসোপানের গড় গভীরতা কত, 200 মিটার, এর গড় ঢাল কত, 1 ডিগ্রি, ঠিক আছে। আর এই মহীসোপান, মহীঢাল, মহীজাগান, তারপর তোমার হচ্ছে মহাদেশীয় সমুদ্রের গভীর সমভূমি, এগুলো সব কি সমুদ্রের তলদেশের এক একটা ভূপ্রকৃতি। তবে মহীসোপান বলো, মহীঢাল বলো, এগুলো সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতি হলেও এটা কিন্তু মহাদেশীয় একটা প্রান্ত ভাগ, মহাদেশীয় ভূত্বকের এটা কিন্তু একটা অংশ। আচ্ছা, 89 নম্বর প্রশ্ন আছে, দেখো প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা কত, প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা মনে রাখবে 4200 মিটার, ঠিক আছে। তাহলে প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা কত, 4200 মিটার। আটলান্টিক মহাসাগরের গভীরতম সমুদ্র খাতের নাম কি, অলরেডি আমাদের এটা হয়ে গেছে, পুয়ের্তো রিকো খাত হচ্ছে আটলান্টিক মহাসাগরের গভীরতম খাত। রোমানাস খাত কি, সেটা হচ্ছে এস আকৃতির শৈলশিরাকে দুই ভাগে ভাগ করেছে, ঠিক আছে। 2 নম্বর প্রশ্নটা আছে, দেখো ভারত মহাসাগরের গভীরতম সমুদ্র খাতের নাম কি, তো ভারত মহাসাগরের গভীরতম সমুদ্র খাতের নাম কি হবে, সুন্দা খাত। ওকে। আচ্ছা, 92 নম্বর, মধ্য আটলান্টিক শৈলশিরা বিভক্ত করেছে কে, না এটার উত্তর হবে কিন্তু রোমানাস খাত, যেটা অলরেডি আমরা আলোচনা করে নিয়েছি। 93 তে আছে, দেখো নিচের কোন চ্যুতি রেখাটি ভারত মহাসাগরে অবস্থিত, বলছি দেখো মেন্ডোসিনা চ্যুতি রেখা, ক্লারিয়ন চ্যুতি রেখা, ক্লিপারটন চ্যুতি রেখা আছে, ওয়েন চ্যুতি রেখা। এই চ্যুতি রেখাগুলির মধ্যে মনে রাখবা ওয়েন চ্যুতি রেখাটা কিন্তু তোমাদের ভারত মহাসাগরে অবস্থিত। 94 নম্বর, সমুদ্র গর্ভে মহাদেশগুলির প্রকৃত শেষ সীমা কি, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। যে সমুদ্র গর্ভে মহাদেশের প্রকৃত শেষ সীমা কি, এটার কিন্তু উত্তর হবে মহীঢাল। মহীঢাল কিন্তু মহাদেশীয় ভূত্বকের অংশ, মহীঢালটা কি তাহলে মহাদেশীয় ভূত্বকের একটা অংশ, সবার মনে থাকবে। আচ্ছা, মনে রাখবে সমুদ্র যখন এইভাবে গিয়ে, সমুদ্র যখন ভূত্বক যখন বা মহাদেশীয় অংশ যখন আস্তে আস্তে সমুদ্রের দিকে নেমে যায়, এই পর্যন্ত ধরো সমুদ্রের জল আছে এখানে, তাহলে এই যে এই অংশটা যেখানে ঢাল খুবই কম হয় 200 মিটার গভীরতা, সেটা হচ্ছে মহীসোপান। ওকে, মহীসোপানের পর যখন ঢালটা একটু খারাপ হয়ে নিচের দিকে নেমে আসে, এই জায়গাটাকে বলবো আমরা মহীঢাল, ঠিক আছে। মহীঢালের গভীরতা 200 মিটার থেকে 2000 মিটার পর্যন্ত হয়। মহীঢালের পরে সেখানে কিন্তু অনেকটা এইভাবে অনেকটা নিচের দিকে নেমে চলে আসে, এবং লাস্টে যে সমতল ভূমি থাকে সমুদ্রের তলদেশে, এটাকে বলা হয় গভীর সমুদ্রের সমভূমি।
এই গভীর সমুদ্রের সমভূমির মধ্যে অনেক ধরনের ভূমিরূপ আছে, ডুবন্ত পাহাড় আছে, গায়ট আছে, শৈলশিরা আছে, ঠিক আছে, তারপর হচ্ছে আন্তঃসাগরীয় গিরিখাতগুলো আছে, প্রত্যেকটাই কোথায় আছে বলতো? এই গভীর সমুদ্রের সমভূমির মধ্যে আছে। মনে থাকবে এই গভীর সমুদ্রের সমভূমির পরিমাণ প্রশান্ত মহাসাগরের সবচেয়ে বেশি, আর এই মহীসোপানের পরিমাণ সবচেয়ে বেশি কোথায় আছে? সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগরে বেশি আছে। আর এই মহীঢাল আর মহীসোপান আর মহীঢালের পরে এই যে হালকা ঢালু হয়ে নেমে যায়, এটাকে বলা হয় মহীজাগান। এটাকে কি বলা হয়? না মহীজাগান বলা হয়। ওকে, এটাকে বলা হয় মহীজাগান। ঠিক আছে, 95 নম্বর আছে দেখো, মারিয়ানা খাতের গভীরতম অংশের নাম কি? তাহলে দেখো, ফ্লেমিং ডেপথ, চ্যালেঞ্জার ডেপথ, ন্যারো ডেপথ না হরাইজন ডেপথ? বারবার বললাম প্রথম দিক থেকে, চ্যালেঞ্জার ডেপথ হচ্ছে মারিয়ানা খাতের গভীরতম অংশ। 96, আলবার্ট্রাস মালভূমি কোথায় আছে? আলবার্ট্রাস মালভূমি সম্পর্কে ডিটেলস জানার দরকার নাই, পরীক্ষায় যদি আসবে এটা কোথায় অবস্থিত, কোন মহাসাগরে আছে? এটার উত্তর কিন্তু হবে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরে কিন্তু আলবার্টাস মালভূমি আছে। ঠিক আছে, আর টেলিগ্রাফ মালভূমি কোথায় আছে? ওটা কিন্তু আছে আটলান্টিক মহাসাগরে। ঠিক আছে, 97 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে মধ্য আটলান্টিক শৈলশিরা উত্তর আটলান্টিকের যে নামে পরিচিত। এই যে মধ্য আটলান্টিক শৈলশিরা, এটা মাঝ বরাবর কেটে দিল, এর উত্তর অংশটাকে নাম কি? উত্তর অংশটার নাম হচ্ছে ডলফিন উচ্চভূমি। ওকে, বা ডলফিন রাইজ হবে এর সঠিক উত্তর। 98 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে নিচের কোনটি কৃষ্ণ দ্বীপ নামে পরিচিত? ঠিক আছে, বলছে অস্ট্রালেশিয়া, মাইক্রোনেশিয়া। মাইক্রোনেশিয়া শব্দের অর্থ মনে রাখবা ক্ষুদ্র দ্বীপ, তাহলে মাইক্রোনেশিয়া শব্দের অর্থ কি? ক্ষুদ্র দ্বীপ। পলিনেশিয়া শব্দের অর্থ মনে রাখবা বহুদ্বীপ, বহুদ্বীপ বা অনেক দ্বীপপুঞ্জ। ঠিক আছে, আর কৃষ্ণদ্বীপ শব্দের অর্থ হচ্ছে মেলানেশিয়া। ঠিক আছে, তাহলে মেলানেশিয়া শব্দের অর্থ কি? না কৃষ্ণদ্বীপ। 99 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে সর্বাধিক চ্যুতি ও সমুদ্র খাতযুক্ত মহাসাগর কোনটা? না এটার কিন্তু উত্তর হবে প্রশান্ত মহাসাগর। তো প্রশান্ত মহাসাগরে, যেহেতু প্রশান্ত মহাসাগরে যে আগ্নেয় মেঘলাটা অবস্থান করছে, সেখানে দুটো পাত কি পরস্পরের সাথে সংঘর্ষ হয়েছে, অভিসারী পাতের সীমানা আছে, আর অভিসারী পাতের সীমানা মানে সেখানে কি হবে? সর্বাধিক চ্যুতি থাকবে এবং তার সাথে সাথে কি থাকবে? সমুদ্র খাতগুলো সৃষ্টি হয়ে থাকে। 100 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ অবস্থিত। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ কোথায় আছে? ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ কিন্তু আছে আটলান্টিক মহাসাগরে। ওকে, ক্যারিবিয়ানের পাশ দিয়ে একটা স্রোত প্রবাহিত হয়েছিল, সেটাকে বলছে কি? উপসাগরীয় স্রোত। প্রথমে হচ্ছে ক্যারিবিয়ান স্রোত, তারপর সেটা উপসাগরীয় স্রোতে পরিণত হয়। উপসাগরীয় স্রোতের ইংলিশ কি? ইংলিশ হচ্ছে গালফ স্ট্রিম। এই গালফ স্ট্রিমই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং দ্রুততম স্রোত। এর গভীরতা কত? না 3 থেকে 10 কিলোমিটার পার ঘন্টা কিন্তু এই গালফ স্ট্রিমের গতিবেগ। মনে থাকবে। 101-এ কি আছে দেখো, বারমুডা দ্বীপের প্রকৃতি কেমন? বারমুডা দ্বীপ কোথায় আছে? ওয়েস্ট ইন্ডিজের আশেপাশে, এটা আটলান্টিক মহাসাগরে কিন্তু আছে। ঠিক আছে, তাই এটা কি হবে? এটা কিন্তু একটা প্রবাল দ্বীপ হবে। ওকে, তো বারমুডা দ্বীপটা কি দিয়ে তৈরি? না প্রবাল দিয়ে তৈরি, তাই এটাকে বলছে প্রবাল দ্বীপ। মনে থাকবে। চলো 102 নম্বর আছে দেখো, বলছে মরিশাস দ্বীপটি অবস্থিত। মরিশাস দ্বীপটি কোথায় আছে? মরিশাস দ্বীপ কিন্তু আছে ভারত মহাসাগরে। ঠিক আছে, মালদ্বীপ, লাক্ষাদ্বীপ এবং মরিশাস দ্বীপ এগুলো কিন্তু ভারত মহাসাগর একটা, এগুলো হচ্ছে দ্বীপপুঞ্জ। তো এই মরিশাস দ্বীপ কিন্তু মনে রাখবে আগ্নেয় দ্বীপ, এটা কিন্তু প্রবাল দ্বীপ নয়। ঠিক আছে, এটাকে কি বলবো আমরা? আগ্নেয় দ্বীপ বলবো। এবং তার সাথে সাথে মালদ্বীপ আর হচ্ছে লাক্ষাদ্বীপ, এই দুটো দ্বীপপুঞ্জ কিন্তু মনে রাখবা প্রবাল দ্বীপের উদাহরণ। ঠিক আছে, তাহলে ভারত মহাসাগরে যে দ্বীপগুলো আছে, তার মধ্যে ভারত মহাসাগরের এই সাইডে, বিশেষ করে পশ্চিম দিকে, যেটাকে আমরা বলছি আরব সাগর, এই আরব সাগরে কিন্তু তোমার হচ্ছে মরিশাস দ্বীপটা কিন্তু কি হবে? না মরিশাস দ্বীপটা কিন্তু হবে আগ্নেয় দ্বীপ, আর মালদ্বীপ লাক্ষাদ্বীপটা কি হবে? না এটা হবে প্রবাল দ্বীপ। ওকে, অবশ্যই ভারত মহাসাগরের অংশ এটা। 103-এ কি বলছে দেখো, মহীসোপান অঞ্চলের গড় গভীরতা কত? মহীসোপান অঞ্চলের গড় গভীরতা হচ্ছে 200 মিটার। 200 মিটার বা এটা কি বলছে? 100 ফ্যাদম। 100 ফ্যাদম বা 200 মিটার। ঠিক আছে, আর 1 ফ্যাদম সমান 2 মিটার হয়। ওকে, 1 ফ্যাদম সমান কত হয়? 2 মিটার। আর 100 ফ্যাদম সমান কত হবে? 200 মিটার। প্রায় 200 মিটার বা প্রায় 2 মিটার হবে। ওকে, একটু কম হয় যদিও। 104 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে ভারত মহাসাগরের বৃহত্তম বেসিনটির নাম কি? ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপটির নাম, বেসিনটির নাম হচ্ছে পশ্চিম অস্ট্রেলীয় বেসিন। কিন্তু কোন কোন বইতে এটা কোকো স্কিলিং বেসিনও কিন্তু বলা হয়ে থাকে। ওকে, তো এটা আমরা কি নিলাম এখান থেকে উত্তর? পশ্চিম অস্ট্রেলীয় বেসিন, বা কোন কোন বইতে কোকো স্কিলিং বেসিনও কিন্তু এর ভারত মহাসাগরের বৃহত্তম বেসিন বলছে। 105, মহীসোপান অঞ্চলের গড় ঢাল কত? মহীসোপান অঞ্চলের গড় ঢাল কিন্তু 1 ডিগ্রি বা 1 ডিগ্রিরও কম হয়ে থাকে। ওকে, 106 নম্বর আছে দেখো, মালদ্বীপের প্রকৃতি। একটু আগেই বললাম মালদ্বীপটা কি? মালদ্বীপ কিন্তু একটা প্রবাল দ্বীপ। মালদ্বীপ এবং লাক্ষাদ্বীপটা প্রবাল দ্বীপ, এবং মরিশাস দ্বীপ কিন্তু এটা একটা আগ্নেয় দ্বীপের উদাহরণ। ঠিক আছে, 107 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো সমুদ্রের গভীরতা মাপা হয় কিন্তু ইকোগ্রাম যন্ত্রের সাহায্যে। ওকে, আচ্ছা অল্টিমিটার দিয়ে কি করা হয়? না বিমানের উচ্চতাকে মাপা হয়। 108, হাওয়াই দ্বীপটি একটি কি দ্বীপ? হাওয়াই দ্বীপ কিন্তু একটা
অবশ্যই নিমজ্জিত দ্বীপ নয়, উত্থিত দ্বীপ নয়, প্রবাল দ্বীপ তো হবেই না, এটা একটা কিন্তু আগ্নেয় দ্বীপ। এবং হাওয়াই দ্বীপ থেকে কিন্তু গত বছর এসএলএসটি পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেছিল যে এটা একটা নিরপেক্ষ অঞ্চলে, মানে পাত সীমান্তে কিন্তু এটা অবস্থান করে না, সেটা একটা হটস্পট অঞ্চলে, মানে হচ্ছে নিরপেক্ষ অঞ্চলে। নিরপেক্ষ পাত সীমানায় কিন্তু আবার না, নিরপেক্ষ অঞ্চলে মানে যেখানে কোনো প্রকার পাতের কোনো চলন মুভমেন্ট লক্ষ্য করা যায় না, সেখানে কিন্তু হাওয়াই দ্বীপটা গড়ে উঠেছে, এটা একটা হটস্পটে গড়ে উঠেছে। ওকে, 109 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে নিচের কোনটি ভারত মহাসাগরের নিমজ্জিত মালভূমি? বলছে টেলিগ্রাফ মালভূমি, এটা কোথায় আছে? আটলান্টিকে। আলবার্টাস মালভূমি কোথায় আছে? প্রশান্ত মহাসাগরে। চ্যালেঞ্জার মালভূমি কোথায় আছে? আটলান্টিক মহাসাগরে। উত্তর কি হবে? আমস্টারডাম সেন্ট পল মালভূমি, এটা কোথায় আছে না ভারত মহাসাগরে অবস্থান করছে। ওকে, 10 নম্বর আছে, দেখো 110 নম্বর প্রশ্ন বলছে সমুদ্র জলে নিমগ্ন খাড়া ঢাল যুক্ত চ্যাপ্টা সিংহ বিশিষ্ট আগ্নেয়গিরিকে কি বলা হয়? অর্থাৎ সমুদ্র জলে এরকম চ্যাপ্টা খাড়া ঢাল বিশিষ্ট, ঠিক আছে, এরকম ছোট ছোট আগ্নেয় পাহাড় থাকে, সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে কিন্তু অবশ্যই বলবে গায়ট। ওকে, সেগুলোকে বলবো গায়ট। 11 বলছে পাতের নিমজ্জন সীমায় কি দেখা যায়? মহীসোপান নিশ্চয় না, মহীঢাল না, গভীর সমুদ্রের মালভূমি না, সমুদ্র খাতগুলো দেখা যায়। অর্থাৎ দুটো পাত যখন পরস্পরের সাথে সংঘর্ষ হবে, একটা পাত আর একটা পাতের নিচে প্রবেশ করবে এবং এই বরাবর কি তৈরি হবে না গভীর খাত কিন্তু তৈরি হবে। পৃথিবীর দ্বিতীয় গভীরতম সমুদ্র খাতের নাম কি? দেখো কিউরাইল খাত, জাপান খাত, টোঙ্গা খাত, প্রত্যেকটাই কিন্তু কোথায় আছে? প্রশান্ত মহাসাগরে। আর পৃথিবীর দ্বিতীয় গভীরতম খাতের নাম হচ্ছে টোঙ্গা খাত, ঠিক আছে। আর পৃথিবীর গভীরতম খাতের নাম কি? সেটা কিন্তু হবে কি না মারিয়ানা খাত, এবং তার হচ্ছে চ্যালেঞ্জার ডেপথ হচ্ছে গভীরতম অংশ, ঠিক আছে। 113 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে মহীসোপান অঞ্চলের সর্বাধিক বিস্তার দেখা যায়, একটু আগে বললাম মহীসোপান সবচেয়ে বেশি দেখা যায় আটলান্টিক মহাসাগরে, এবং গভীর সমুদ্রের তলদেশ বেশি দেখা যায় বা গভীর সমুদ্রের সমভূমি বেশি দেখা যায় কিন্তু প্রশান্ত মহাসাগরে। আর মহীসোপান কোথায় আছে বেশি? আটলান্টিক মহাসাগরে আছে। 14 নম্বর মহীঢালে দেখা যায় অসংখ্য, মহীঢালে কি দেখা যায় মনে রাখবে? মহীঢালে কিন্তু অসংখ্য ক্যানিয়ন দেখা যায়, ঠিক আছে। গাইট হবে না, অ্যাটল হবে না, শৈলশিরাও হবে না। তাহলে মহীঢালে কি দেখা যায়? মানে মহীঢালটা এরকম খাড়া ঢাল, তো খাড়া ঢালে যখন নদী উপর থেকে নেমে আসে তখন এই বরাবর কি হবে? খাড়া খাড়া খাত তৈরি হয়, সেটাকে আমরা কি বলবো? ক্যানিয়ন। ভি আকৃতির অনেকটা খাত তৈরি হয়, সেটাকে বলা হয় ক্যানিয়ন। 15 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে গভীর সমুদ্রের সমভূমির সর্বাধিক বিস্তার, মানে গভীর সমুদ্রের সমভূমিটা কোন মহাসাগরে বেশি আছে? এটার উত্তর হবে প্রশান্ত মহাসাগর। ওকে, 116 নম্বর আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা কত? আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা মনে রাখবে 3930 মিটার, ঠিক আছে। আর প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা কত বলেছিলাম? 4200 মিটার। আর ভারত মহাসাগরের গভীরতা হবে 3960 মিটার, ঠিক আছে। 3960 মিটার হবে ভারত মহাসাগরের গড় গভীরতা। 117 নম্বর আছে, দেখো বলছে সমুদ্রের গভীরতা মাপার এককের নাম কি? সমুদ্রের গভীরতা মাপার এককের নাম হচ্ছে ফ্যাদম। 1 ফ্যাদম ইকুয়াল টু কি বললাম একটু আগে? 1 ফ্যাদম ইকুয়াল টু 1.86 মিটার হয়, মানে এটাকে আমরা রাউন্ড ফিগারে 2 মিটার ধরতে পারি। 118 নম্বর অ্যাটল হলো কি? অ্যাটল হলো কিন্তু একটা প্রবাল দ্বীপ, ঠিক আছে। প্রবাল প্রাচীর মেনলি 3 প্রকার হয়, একটা ফ্রিঞ্জিং রিফ হয়, একটা বেরিয়ার রিফ হয়, আর একটা হচ্ছে অ্যাটল হয়। অ্যাটলটা কি? ধরো কোনো দ্বীপ আছে এরকম, সে দ্বীপের 4 সাইডে যদি অ্যাটল গুলো গড়ে ওঠে রিংয়ের আকারে বা বলয়ের আকারে, সেটাকে বলবো আমরা অ্যাটল বা সেটার একটা প্রবাল প্রাচীর। 119 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে নিচের কোনটি প্রশান্ত মহাসাগর স্থিত দ্বীপ বা দ্বীপপুঞ্জ নয়? এর মধ্যে কোনটা প্রশান্ত মহাসাগরে নেই সেটাকে মনে রাখতে হবে। আচ্ছা, নিউজিল্যান্ড অবশ্যই প্রশান্ত মহাসাগরে আছে। আচ্ছা, বার্বাডোস, নিউগিনি, জাপান, জাপান আছে, ঠিক আছে। নিউগিনি আর হচ্ছে বার্বাডোস, এখানে প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ নয় কোনটা? এটার কিন্তু উত্তর হবে তোমার হচ্ছে বার্বাডোস। ওকে, বার্বাডোস কিন্তু প্রশান্ত মহাসাগরে নেই। 120 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে নিচের কোনটি প্রশান্ত মহাসাগরের প্রান্তদেশীয় সমুদ্র নয়? প্রশান্ত মহাসাগরের মানে প্রান্তদেশীয় সমুদ্রের মধ্যে কোনটা পড়ে না? আচ্ছা, চীন সাগর অবশ্যই প্রশান্ত মহাসাগর, বেরিন সাগর পড়বে, বান্দা সাগরও পড়বে, ভূমধ্য সাগর পড়বে না। ভূমধ্য সাগর কোন মহাসাগরের প্রান্তদেশীয় অংশ? সেটা কিন্তু উত্তর হবে তোমার হচ্ছে আটলান্টিক মহাসাগরের প্রান্তদেশীয় অংশ, ঠিক আছে। তাহলে এই গেল তোমাদের মোট প্রথম পার্টে আমি 60টা প্রশ্ন আলোচনা করেছি সমুদ্র বিজ্ঞান থেকে, আর এই ভিডিওর মাধ্যমে বাকি 60টা প্রশ্ন অ্যানালাইসিস করে দিলাম। আশা করি এই প্রশ্নগুলো করলেই তোমাদের অনেকটা হয়ে যাবে। তোমরা ভিডিওটি বারবার দেখবে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, আর লাইক তো অবশ্যই করবে, চ্যানেলটির সঙ্গে থাকবে। এসএলএসসি শেষ দিন পর্যন্ত আমি তোমাদের সঙ্গে আছি, নতুন নতুন আপডেট তোমাদেরকে চ্যানেলে দিতেই থাকবো, ঠিক আছে। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ।